হ্যালো, প্রত্যেককে অনলাইন স্টাডিতে স্বাগত। আজকে আমাদের রবিবার যেরকম ক্লাস থাকে, আজকেও যে মক টেস্টটা তোমরা অলরেডি দিয়েছো, আশা করছি প্রত্যেকের ভালো হয়েছে। তো তার সিডিপি এবং প্যাডাগোগির যে পার্ট, সেইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব, কোশ্চেন আনসারগুলো নিয়ে, এবং শেষে কয়েকটা এক্সট্রা প্রশ্নও রয়েছে যেগুলোকে আমরা সমাধান করব। আমি সরাসরি যাচ্ছি প্রথম প্রশ্নে। তোমরা প্রশ্নগুলোকে অলরেডি পড়েছো, তাই তোমাদের অসুবিধা হবে না, তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে। চলো, প্রথম কোশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ এন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ডেভেলপমেন্ট। আমরা জানি বিকাশের ক্ষেত্রে হেরিডিটি এবং এনভায়রনমেন্ট দুটোই প্রভাব বিস্তার করে, অর্থাৎ বংশগতি পরিবেশ। এখানে চেয়েছে কোনটা পরিবেশগত ফ্যাক্টর বা উপাদান। ফার্স্ট রয়েছে জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক মানে আমরা জানি এটা বংশগত। ইনহেরিটেড ট্রেটস উত্তরাধিকারগত বৈশিষ্ট্য, এটাও বংশগতিকে খেয়াল করা হয়। ফ্যামিলি মেডিকেল হিস্ট্রি, এটাও যে পরিবারের কোনো রোগ ছিল কি না, মানে দেখো সেই কোথাও না কোথাও বংশগত সূত্রটাকে ইঙ্গিত করা হচ্ছে। তাই এখানে যেটা এক্সাম্পল অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি, এডুকেশনাল অপরচুনিটি। দেখবে শিক্ষার সুযোগ আমরা সবাই পাই না, সকলের কাছে বই থাকে না বা টিউশন নেওয়ার সুযোগ থাকে না। তাই এটা একটা বাহ্যিক ফ্যাক্টর, এটা কিন্তু আমাদের প্রত্যেকের বিশেষে আলাদা হতে পারে। তাই এখানে যেহেতু পরিবেশগত ফ্যাক্টর বলেছে, তাই অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে যাই, 2 নম্বর প্রশ্ন। এখানে বলছে অ্যান এক্সাম্পল অফ সেফালোকোডাল ডেভেলপমেন্ট। আমরা বিকাশের দিকগত দুটো নীতি সেফালোকোডাল প্রক্সিমোডিস্টাল দেখিয়েছি, তার মধ্যে একটা হচ্ছে সেফালোকোডাল, যেটা মাথা থেকে পায়ের দিকে এগিয়ে যায়। তো এখানে কোন অপশানটা ঠিক হবে না, এখানে যেটা সঠিক অ্যান্সার হবে অপশন বি। কেন এটা ঠিক হবে না, বলছে দেখো, অ্যান ইনফেন্ট গেনিং কন্ট্রোল ওভার দ্য নেক মাসেল বিফোর দ্য লেগ মাসেল। অর্থাৎ অ্যান ইনফেন্ট অর্থাৎ একটা শৈশবকালীন শিশু বলছে গেন কন্ট্রোল ওভার দ্য নেক মাসেল বিফোর লেগ মাসেল, অর্থাৎ পায়ের যে পেশিগুলো রয়েছে তার আগে ঘাড়ের যে পেশিগুলো রয়েছে সেই ঘানটার তারা কী করে না সক্ষমতাটা অর্জন করে। এই যে ব্যাপারটা, অর্থাৎ আগে ঘাড় শক্ত হচ্ছে, তারপর পায়ের পেশিগুলো শক্ত হচ্ছে, সেই সেফালোকোডালকে নীতিকেই অবলম্বন করছে। তাই অপশান বি হবে সঠিক অ্যান্সার, বাকিগুলো নয়। অ্যান ইনফ্যান্ট লার্নিং টু গ্র্যাপস অবজেক্ট বিফোর সিটিং আপ, যে বসার আগে কোনো একটা জিনিসকে ধরতে পারে, এরকম সেফালোকোডাল কিছু বলেনি। এ চিলড্রেন লার্নিং টু ওয়াক বিফোর লার্নিং টু ক্রল, এটাও সেফালোকোডাল কিছু বলেনি, সেফালোকোডাল মাথা থেকে বাইরের দিকের কথাই বলেছে। এ টোডলার ডেভেলপিং দ্য ফাইন মোটর স্কিল বিফোর গ্লস মোটর স্কিল, এটা আমাদের সঞ্চালনমূলক বিকাশ রিলেটেড, তাই এটাও এক্ষেত্রে নয়। অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন যেখানে রয়েছে, পরের প্রশ্ন যেটা রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট দ্য ইনফ্লুয়েন্স অফ ইমোশন অন কগনিশন। অর্থাৎ কগনিশন বা জ্ঞানের উপর আমাদের ইমোশনের প্রভাব কীরূপ সেটা জানতে চেয়েছে। এখানেও সঠিক অ্যান্সার যেটা হবে অপশন বি হবে সঠিক অ্যান্সার। কেন বি হবে সঠিক অ্যান্সার, বলছে ইমোশন ক্যান এনহান্স অর ইম্পেয়ার কগনিটিভ ফাংশন সাচ এস মেমোরি অ্যান্ড অ্যাটেনশন। দেখবে আমাদের পরীক্ষার হলে কী হয় না, আমরা আমাদের যদি ইমোশনকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি, তবেই দেখবে আমাদের যে প্রশ্নগুলো আমরা অলরেডি পড়ে এসেছি বা মুখস্থ করে এসেছি সেগুলো আমাদের মনে থাকে। কিন্তু অতিরিক্ত যদি ভয় পেয়ে যাই, অতিরিক্ত যদি চাপ নিই তাহলে যেগুলো আমি পড়ে এসেছিলাম সেগুলোও কিন্তু ভুলে যেতে পারি, তাই তো। তাই বলছে ইমোশন এটা কিন্তু আমাদের যে কগনিটিভ ফাংশন সেটাকে বৃদ্ধি করে, বা এই অ্যাটেনশন করার ক্ষেত্রে বা কোনো কিছু স্মরণ করার ক্ষেত্রে হয় আমাদের ভালোও করতে পারে বা খারাপ করতে পারে। তাহলে পজিটিভ ইমোশন আমাদের ভালো করবে, নেগেটিভ ইমোশন আমাদের খারাপ করবে। তাই ইমোশনের উপর কিন্তু বা ইমোশনের কগনিশনের উপর প্রভাব কিন্তু রয়েছে, পক্ষ জ্ঞান নির্মাণের ক্ষেত্রে কিন্তু ভূমিকা নিয়ে থাকে, এবং সেই সাপেক্ষে এই বক্তব্যটা ঠিক রয়েছে অপশন বি। অপশন এতে বলছে ইমোশনের নো ইম্প্যাক্ট অন কগনিটিভ প্রসেস, এটা তো ঠিক নয়। কগনিটিভ প্রসেস আর অলওয়েজ মোর ইম্পর্টেন্ট দেয়ার ইমোশনাল স্টেট, কোনোটাকে মোর ইম্পর্টেন্ট আমি বলতে পারবো না। ইমোশন অনলি এফেক্ট ফিজিক্যাল রেসপন্সেস নট কগনিটিভ ফাংশন, বলছে শুধুমাত্র শারীরিক প্রতিক্রিয়ার ক্ষেত্রেই প্রভাব বিস্তার করে, কগনিটিভ ফাংশনের ক্ষেত্রে নয়, জ্ঞানমূলক কার্যের ক্ষেত্রে। এই ব্যাপারটা ঠিক নয়। এই অপশন বি হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফেস ইন দ্য কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল। এটা একটা ব্রুনারের মডেল, যারা পড়েছ জানো, যাদের পড়ানো হয়নি তাদের পড়ানো হবে। তো এই যে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল,
এইখানে এই যে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল, এইখানে বলছে কোনটা ফেস নয়। এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান ডি। সঠিক উত্তর হবে অপশান ডি, যেটা রিইনফোর্সমেন্ট অ্যান্ড পানিশমেন্ট। কারণ বাকিগুলো প্রেজেন্টিং এক্সাম্পল, আমরা ওই থিওরিটার মূল বিষয়বস্তুই ছিল পজিটিভ আর নেগেটিভ এক্সাম্পল প্রেজেন্ট করা, তাই সেটা তো অবশ্যই হবে হাইপোথিসিসে গঠন হয়েছিল, এবং সেই হাইপোথিসিস যেটা গঠন করলাম সেটাকে আমরা টেস্ট করব, মূল্যায়ন করব ঠিকঠাক হয়েছে কি না। তাই এই তিনটি স্টেপ অবশ্যই বটে। রিইনফোর্সমেন্ট অ্যান্ড পানিশমেন্ট এটা আমরা স্কিনারের থিওরিতে পাই, এটা কিন্তু ব্রুনারের এই কনসেপ্ট অ্যান্ড মডেল সেখানে পাই না। দেখো অলরেডি আমরা ফার্স্ট কোশ্চেন অ্যান্সার নিয়েছিলাম সি, সেকেন্ড কোশ্চেন অ্যান্সার নিয়েছি বি, এটা হচ্ছে থার্ড কোশ্চেন, দাগ নাম্বারটা একটু ঠিক করে নেবে। অপশন বি হবে সঠিক অ্যান্সার এখানে। ফোর্থ কোশ্চেন, এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, দাগ নাম্বারটা ঠিক করে নেবে। চলো পরেরটা আসছি ফিফথ কোশ্চেন। ফিফথ কোশ্চেন, যেখানে ইন্টিগ্রিটি বনাম ডিসপেয়ার, অর্থাৎ সামঞ্জস্যতা এবং হতাশা, এটা আমরা অ্যারিকসনের থিওরিতে পাবো। সেখানে যে 8টা স্টেজ বলেছে তার মধ্যে একটা স্টেজ হচ্ছে ইন্টিগ্রিটি বনাম ডিসপেয়ার। এইখানে কোন জিনিসটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে না, প্রত্যেকটা স্টেজে দুটো করে দ্বন্দ্ব থাকে এবং সেই দ্বন্দ্বগুলো আমাদেরকে কাটিয়ে উঠতে হয়। এইখানে সঠিক অ্যান্সার হবে রিফ্লেক্টিং অন লাইফ অ্যান্ড অ্যাকসেপ্টিং ইটস আউটকাম। অর্থাৎ একদম শেষ স্টেজের কথা এটা বলা হচ্ছে। শেষ স্টেজে এসে আমরা কী করব, যে আমার সারা জীবন ধরে যে সমস্ত কাজগুলো করার ছিল দেশের প্রতি, সমাজের প্রতি বা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি বা নিজের প্রতি, সেইগুলোকে আমি ঠিকঠাক করে আসতে পেরেছি। যদি ভাবি যে হ্যাঁ করে আসতে পেরেছি, তাহলে আমার মধ্যে ইন্টিগ্রিটি বজায় থাকবে। যদি ভাবি যে না আমি কিছু করে আসতে পারিনি, তখন আমার মধ্যে কিন্তু একটা হতাশা কাজ করবে। তাই আমি রিফ্লেক্ট করব, ভাববো যে আমার জীবনটা যেটুকু করার ছিল আমি করতে পেরেছি কি পারছি না, এটাই। অ্যাচিভিং এ সেন্স অফ সেলফ আইডেন্টিটি, এটা অ্যাডোলেসেন্ট স্টেজের কাছে দেখবে রয়েছে যে রোল আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, যে আমি কি, আমার পরিচয় কী, এই জিনিসটা করতে পেরেছি কি পারিনি, তাই এটা এখানে স্টেজের নয়। বিল্ডিং ইন্টিমেট রিলেশনশিপ, এটাও নয়, এটা হবে প্রাপ্তবয়স্ক শুরু স্তরে, অর্থাৎ অ্যাডোলেসেন্টে পেরিয়ে যখন আমরা যাব তখন আমরা চাই যে অন্তরঙ্গতা বজায় রাখতে, অর্থাৎ যেটাকে আমরা ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন স্টেজের কথা পাই, অন্তরঙ্গতা বনাম একাকিত্ব। আমরা চাই যে ভালোবাসা লাভ করতে, সেটা ইন্টিমেসি, আর যদি ভালোবাসা করে না পাই তাহলে আমাদের মধ্যে একাকিত্ব বোধ করে। এস্টাবলিশিং এই কেরিয়ার, এটাও তো নয়, এটা ওই অ্যাডোলেসেন্ট স্টেজের কথাই বলছে যে এক নিজের কেরিয়ার প্রতিষ্ঠা করার, এই ব্যাপারটুকু নয়। অপশান সি হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তাহলে 5 নম্বর সঠিক অ্যান্সার হলো অপশান সি। পরের প্রশ্ন নাম্বার 6 হবে এটা। এখানে এই কগনিশন ইমোশন চ্যাপ্টারের আরেকটা প্রশ্ন রয়েছে, পড়ানো হবে যাদের পড়ানো হয়নি। তো এখানে বলছে হুইচ থিওরি ইমোশন সাজেস্ট দ্যাট ফিজিওলজিক্যাল অ্যারাউজাল প্রিসিডস ইমোশনাল এক্সপিরিয়েন্স, অর্থাৎ আগে ফিজিক্যাল অ্যারাউজালটা হয়ে যাবে, শারীরিক যে পরিবর্তন বা উদ্দীপনা বা উত্তেজিত হওয়া সেই জিনিসটা হয়ে যাবে, তারপর আমাদের ইমোশন কাজ করবে। এটা দেখবে আগের দিন আমি পড়াচ্ছিলাম কোনো একটা ব্যাচে, সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে জেমস ল্যাংয়ের থিওরি, অর্থাৎ অপশন এ হবে সঠিক অ্যান্সার। অপশন এ হবে সঠিক অ্যান্সার। এই থিওরির মূল বক্তব্য কী ছিল না, একটা এক্সাম্পল যদি আমরা দেখে নিই তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। যে আমরা দেখে থাকি আমাদের সামনে হঠাৎ করে যদি কোনো একটা প্রাণী বা অদ্ভুত কিছু চলে আসে, আমরা দেখব হঠাৎ করে ভয় খেয়ে যাই। হঠাৎ করে আমরা কী করি, আগে দৌড় দিয়ে দিই যে কীটা চলে এলো, তারপর ভাবি যে ও এটা, তাহলে এটা তো ভয় পাওয়ার আমার কিছু ছিল না। আমি আগের দিন বলছিলাম যে বোম দেওয়ার ক্ষেত্রে এক্সাম্পলটা হয়, দেখবে আমরা যখন বাজি ফাটাই, আমরা যাদের বেশি করে একটু ভয় থাকে, তো দূর থেকে দেখবে আমরা আগুনটাকে নিয়ে যাই, তারপর বাজিটা হয়তো আগুনটা ঠিকঠাক লাগেনি, আমি আগে ছুটে দিয়েছি। অর্থাৎ আগে আমি শারীরিক পরিবর্তনটা করে নিয়েছি, আমার ঘাম বেরিয়ে যাবে বা ভয় পেয়ে যাবো, ব্লাড প্রেশার বেড়ে যাবে, হার্টবিট বেড়ে যাবে, তারপর আমি গিয়ে ভাববো যে আমার কি এটাকে আদৌ ভয় করা উচিত ছিল। অর্থাৎ আগে আমার ফিজিওলজিক্যাল অ্যারাউজালটা হবে, তারপর আমার এখান থেকে কিন্তু একটা ইমোশনাল বা ইমোশন আমার দেখা যাবে।
তাই এখানে জেমস ল্যাঙ্গের যে থিওরি এটাতে বলা রয়েছে। অপশন এ হবে 6 নম্বর কোশ্চেন, সঠিক অ্যান্সার হলো অপশন এ। নাম্বার 7, এখানে কি বলছে না, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট চ্যালেঞ্জ এ জেন্ডার স্টিরিওটাইপ, নিম্নের কোন বক্তব্যটা জেন্ডার স্টিরিওটাইপকে চ্যালেঞ্জ করে। দেখো, বোথ আর ন্যাচারালি মোর অ্যাগ্রেসিভ দ্যান গার্লস, বলছে বয়েজ আর ন্যাচারালি মোর অ্যাগ্রেসিভ দ্যান গার্লস, বলছে গার্লসের তুলনায় বয়েজরা একটু হিংসাত্মক হয়, আক্রমণাত্মক হয়। দেখো, এটা তো সেই একই গতানুগতিক ধারণাকেই স্বীকার করছে, তাহলে এটাকে চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ চেয়েছে, তাহলে এটা হবে না। গার্লস আর বেটার অ্যাট ল্যাঙ্গুয়েজ দ্যান বয়েজ, বলছে বয়েজের তুলনায় ভাষার ক্ষেত্রে গার্লসরা ভালো, সেই একটা গতানুগতিকতাকেই ইঙ্গিত করা হচ্ছে, এই জিনিসটাও হবে না। বোথ মেন আর ওমেন ক্যান বি ইফেক্টিভ লিডার, একদম, অর্থাৎ দুজনেই কিন্তু কার্যকরী নেতা হতে পারে, মেয়েরা নেতা হতে পারে না, ছেলেরাই শুধুমাত্র নেতৃত্ব দান করতে পারে, এরকম ব্যাপারটা নয়। এটা কিন্তু একটা দেখো জেন্ডার স্টিরিওটাইপের বিরুদ্ধে কথা বলছে, যে দুজনই হওয়ার কিন্তু অধিকার রয়েছে, কিন্তু আমাদের সময় স্বীকার করে ছেলেরা নেতৃত্ব দানটা ছেলেরাই ভালো করতে পারে। ওমেন আর মোর ইমোশনাল দ্যান ম্যান, এই দেখো তুলনায় সেই একই জিনিস করা হচ্ছে, যে মেয়েরা একটু বেশি ইমোশনাল হয়, আমাদের কথা কিন্তু ধারণা যে মেয়েরা একটু বেশি ইমোশনাল হয়, এরকম ব্যাপারটাও কিন্তু চলবে না। তাহলে অপশন সি এক্ষেত্রে সঠিক অ্যান্সার নিতে হবে। 8 নম্বর কোশ্চেন, সঠিক অ্যান্সার নেব অপশন সি। কোশ্চেনগুলোকে দেখবে, দিয়ে অ্যান্সারটাকে করবে। আচ্ছা, আগেরটা এইটা থেকে দাগ নাম্বারটা ঠিক আছে, এটা দাগ নাম্বার ঠিক আছে, 7 নম্বর কোশ্চেন এটা। নেক্সট, which principle of development suggests that development is a gradual continuous process rather than a series of discrete stages? দেখবে, আমরা যখন বিকাশের থিওরিগুলো বা নীতিগুলো পড়ছিলাম, বিকাশের নীতিগুলো বেশ করে, সেক্ষেত্রে বলেছিলাম যে নর্মাল বিকাশ হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু যদি স্টেজ থিওরিগুলোর কথা বলে দিই, যেমন পিয়াজের তত্ত্ব, সেখানে দেখো পিয়াজের তো জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব কিন্তু কয়েকটা স্টেজে ভাগ করে দিয়েছে, তাই স্টেজ থিওরি অনুযায়ী যদি বলে বিকাশটা কীরকম, তখন আমরা বলবো বিচ্ছিন্ন, কিন্তু যদি বলা হয় নর্মাল বিকাশ কীরকম, তখন কিন্তু অবিচ্ছিন্ন বলবো। তো এখানে বলা হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট সাজেস্ট দ্যাট ডেভেলপমেন্ট ইজ গ্র্যাজুয়াল কন্টিনিউয়াস প্রসেস, বলছে গ্র্যাজুয়াল অর্থাৎ ক্রমাগত এবং অর্থাৎ নিরবিচ্ছিন্ন ধারাবাহিক একটা প্রক্রিয়া। এটা কোন নীতিকে ইঙ্গিত করে, এটা হচ্ছে ডিসকন্টিনিউটি, অর্থাৎ একদম কন্টিনিউয়াস চলছে, ধারাবাহিকভাবে চলছে। সঠিক অ্যান্সার হবে অপশন এটা কন্টিনিউটি। ডিসকন্টিনিউটি মানে তো বিচ্ছিন্নতা, বিচ্ছিন্ন, কিন্তু বিকাশ তো বিচ্ছিন্ন নয়। যদি কোশ্চেনের মধ্যে স্টেজ থিওরি বলা থাকতো, তখন আমরা বিচ্ছিন্নটাকে করতে পারতাম। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ ধারাবাহিকতার নীতি, এই হবে সঠিক অ্যান্সার। নাম্বার 9, এখানে বলা হচ্ছে অ্যান্টিসিপেটারি সোশ্যালাইজেশন। আমরা দেখবে সামাজিকীকরণের যে ভাগগুলো পড়েছিলাম, সেখানে অ্যান্টিসিপেটারি ছিল, ডেভেলপমেন্ট ছিল, সোশ্যাল ছিল, রিসোশ্যাল ছিল, ডিসোশ্যালাইজেশন ছিল, এই টাইপের বিভিন্ন ভাগ ছিল। তো এখানে অ্যান্টিসিপেটারি সোশ্যালাইজেশন যেটা, সেটা হবে অপশন এটা। দেখবে আমি বলেছিলাম যে কিছুজন থাকে, তার হয়তো পুলিশের চাকরিতে প্রচণ্ড শখ, সে আগের থেকে দেখবে ওইভাবে ড্রেস আপ করছে, ওইভাবে হেয়ার স্টাইল করছে, অর্থাৎ কোনো একটা পেশাতে যাওয়ার আগেই সে তার মূল্যায়ন করছে, বা সে সেইভাবে নিজেকে প্রস্তুত করছে, বা সেই যে সেখানে গিয়ে যে আদব কায়দাগুলো তাকে অবলম্বন করতে হবে, সেগুলোকে সে আগের থেকেই গ্রহণ করে নিচ্ছে। এটাই বলছে অপশন এতে, দ্য প্রসেস অফ অ্যাডাপ্টিং নিউ রোলস অর বিহেভিয়ার বিফোর দে আর ফর্মালি অ্যাকসেপ্টেড, অর্থাৎ প্রথাগতভাবে তারা যখন স্বীকার করবে, তার আগেই সে সেই রোলটাকে অ্যাকসেপ্ট করে নিতে চাইছে। অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, in Dale's cone of experience, which experience involve less sensory involvement and is placed higher on the brain? ডেলের যে কোন অফ এক্সপিরিয়েন্স আমরা পড়েছি বা ত্রিভুজ পড়েছি, সেইখানে বলছে কোনটা লেস সেন্সরি ইনভলভমেন্ট, অর্থাৎ সব থেকে কম ইন্দ্রিয়ের যুক্ত রয়েছে কোথায়। আমরা দেখেছিলাম যত উপরের থেকে নিচের দিকে আসবো, ইন্দ্রিয় সংযুক্তির পরিমাণ তত বাড়ে, তাহলে কম বলেছে, তার মানে সবার উপরেই হবে। আর সবার উপরে কোন স্টেজটা রয়েছে, সবার উপরে রয়েছে ভার্বাল রিপোর্ট, অপশন সি। আবার আরেকটা ক্লু দিয়ে দিয়েছিল, অ্যান্ড ইজ প্লেসড হায়ার অন দ্য কোন, অর্থাৎ কোণের সব থেকে উপরে থাকে, তাই অপশন সি হবে সঠিক অ্যান্সার। আবার বলিনি, তোমাদের প্রশ্ন তো দাগ নম্বর নিয়ে কোনো সমস্যা আশা করছি ছিল না, এইখানে দাগ নম্বর নিয়ে সমস্যা হয়েছে। আমি অ্যান্সারগুলো আরেকবার বলে দিচ্ছি।
প্রশ্নটাকে দেখবে, তারপর অ্যান্সারগুলো করবে। 1 নম্বর সি, 2 নম্বর বি, 3 নম্বর বি, 4 নম্বর ডি, 5 নম্বর সি, 6 নম্বরে, 7 নম্বর সি, 8 নম্বরে, 9 নম্বরে, 10 নম্বর সি। ওকে, প্রশ্নগুলো দেখবে, তার অ্যান্সারগুলোকে শুনবে। নেক্সট, এবার কয়েকটি প্রশ্ন ছিল যেগুলো সোশ্যাল স্টাডিজ অর্থাৎ আপার প্রাইমারি ব্যাচের প্যাডাগজির জন্য দিয়েছিলাম, তো সেইগুলো একটু ব্যাখ্যা করে দিই, তোমরাও শোনো, তোমাদের সবারই কাজে লাগবে, কারণ প্যাডাগজি প্রায় একই সকলের জন্য। কী কী রয়েছে এখানে? প্রথম প্রশ্নটা আসি, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্র্যাটেজি ইজ ইফেক্টিভ ফর টিচিং সোশ্যাল স্টাডিজ ইন অ্যান ইন্টারেক্টিভ ওয়ে। অর্থাৎ একটা মিথস্ক্রিয়ার উপর নির্ভর করে আমরা সোশ্যাল স্টাডিজকে পড়ানোর বা শিক্ষণের কার্যকরী উপায় কোনটা? লেকচার বেসড ইনস্ট্রাকশন। দেখো, লেকচার মানেই একটা নেগেটিভ, যে টিচার ক্লাসে এলো, সে শুধু বক্তৃতা দিল, এটা কখনোই ইন্টারেক্টিভ নয়, মিথস্ক্রিয়া নির্ভর নয়, তো এটা হবে না। রিডিং টেক্সট বুক অ্যালাউড, যে টেক্সট বুকটাকে জোর করে পড়া, এটাও কি ইন্টারেক্টিভ হচ্ছে? মিথস্ক্রিয়া নির্ভর এটাও হচ্ছে না। সোললি ইউজিং ওয়ার্কশিট, শুধুমাত্র ওয়ার্কশিট নির্ভর, এটাও হচ্ছে না। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সিটা, ইউজ রোল প্লেয়িং অ্যান্ড সিমুলেশন। সিমুলেশন, রোল প্লেয়িং, এগুলো হচ্ছে একটা ইন্টারেক্টিভ প্রক্রিয়া। অর্থাৎ রোল প্লে ভূমি, যদি কোনো একটা জিনিসের রোল প্লে করো, মানে তোমাকে শুনতে হবে যে পরের জন কতটা পর্যন্ত অভিনয় করলো, তারপরের থেকে আমাকে বলতে হবে, তাকে দেখতে হবে, তাকে ফলো করতে হবে, মানে তাকে ইন্টারেক্টিভ আসছে। সিমুলেশন মানে কি? সেই যে আমরা দেখেছিলাম মক আপ, অর্থাৎ কোনো একটা ঘটনা যেটা ঘটবে তার আগের থেকে তার আমরা যদি সেটাকে ইমপ্লিমেন্ট করি, তখন সেটাকে বলা হয় সিমুলেশন বা মক আপ। অর্থাৎ কোনো একটা বাস্তব জিনিস তার আগের থেকেই আমরা সেটাকে একটা অভিনয় করছি, হাতে নাতে কাজটাকে করছি। যেমন আমি সৌরজগৎ পড়াতে গিয়ে বলছিলাম, বা আগের দিন যে এক্সাম্পলটা দিচ্ছিলাম ডেলের পড়া থেকে, এই সৌরজগতের টোটাল যে ঘটনাটা, সেটাকে আমরা তো বাস্তবে নিয়ে আসতে পারবো না, কিন্তু তার আমরা সিমুলেশন করে, প্রতিকৃতি করে সেটাকে হাতে নাতে কাজ করতে আমরা পারি বা জিনিসটাকে বুঝতে পারি। এটাই হচ্ছে সিমুলেশন, যেখানে একটা ইন্টারেক্টিভের ওয়ের থাকবে, মিথস্ক্রিয়া নির্ভর পন্থা অবলম্বন করতে পারি। তাই অপশন সি হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। 48-এ কী রয়েছে না, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ ইউজিং ইনকোয়ারি বেসড লার্নিং ইন সোশ্যাল স্টাডিজ এডুকেশন। সোশ্যাল স্টাডিজ এডুকেশনের ইনকোয়ারি বেসড অর্থাৎ অনুসন্ধানমূলক যে শিখন, তার গুরুত্বটা কী? দেখো, টু প্রোভাইড স্টুডেন্ট উইথ প্রি ডিফাইন্ড অ্যান্সার, বলছে পূর্ব নির্ধারিত যে উত্তরটা আছে সেটা তাদেরকে প্রদান করে দাও। তাহলে কি অনুসন্ধান করানোর কোনো দাম রইল যে তাদেরকে উত্তরটাই তুমি প্রদান করে দেবে? টু এনকারেজ স্টুডেন্ট টু মেমোরাইজ ফ্যাক্ট, বলছে কোনো একটা জিনিসকে মুখস্থ করতে তাদেরকে উৎসাহিত করো। তাহলেও কি ইনকোয়ারি করার কোনো দরকার আছে? তদন্ত করা, অনুসন্ধান করে যে তোমরা জিনিসটাকে খুঁজে বলো তো এর মধ্যে কী লেখা আছে। টু রিডিউস দ্য নিড ফর ক্লাসরুম ডিসকাশন, বলছে ক্লাসরুম মানে ডিসকাশন অর্থাৎ ক্লাসে যে আলোচনার প্রয়োজন সেটাকে কমানোর জন্য ইনকোয়ারি বেস্ট করা হয়, এরকম ব্যাপারটা নয়। কেন ইনকোয়ারি করা হয় না, অপশন সি হবে সঠিক অ্যান্সার, যেখানে বলছে দেখো টু হেল্প স্টুডেন্ট ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল, অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা এইগুলিকে গড়ে তুলতে পারে যাতে। মানে কি না, তুমি একটা জিনিস কোনো একটা বুঝিয়ে দিলে, তারপর ওই রিলেটিভই আরও দু একটা জিনিস তাদের নিজেদেরকেই ইনকোয়ারি করতে দাও, যেটার মধ্যে কী মিল পাচ্ছ, কী ভুল পাচ্ছ, কী ঠিক করছো বলো। তারা যখন চিন্তা করবে তাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং জাগ্রত হবে এবং সমস্যা সমাধানের ক্ষমতাও তাদের মধ্যে কিন্তু তৈরি হবে। তাই অপশন সি হবে সঠিক অ্যান্সার। 49 এখানে কি রয়েছে, বলছে ইন সোশ্যাল স্টাডিজ প্যাডাগজি হুইচ অ্যাপ্রোচ এমফাসাইজেস দ্য ইন্টিগ্রেশন অফ মাল্টিপল পার্সপেক্টিভ অন হিস্টোরিক্যাল ইভেন্ট। বলছে সোশ্যাল স্টাডিজ প্যাডাগজির ক্ষেত্রে অর্থাৎ সমাজবিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে কোন মেথডটা আমাদের হিস্টোরিক্যাল ইভেন্টগুলোর একটা সমন্বয় হিসেবে বা ইন্টিগ্রেশন হিসেবে কাজ করে। এখানে সঠিক অ্যান্সার যেটা হবে কম্পারেটিভ অ্যাপ্রোচ। এখন আমি প্রত্যেকটি বলে দিই, ক্রোনোলজিক্যাল মানে শুধুমাত্র সময়কে ইঙ্গিত করা হয়। দেখবে মানে সে বলে না ক্রোনোলজিকও সমঝিয়ে, অর্থাৎ পরপর কোন ঘটনার পর কোন ঘটনা পড়ছে এই জিনিসটাকে বোঝা হচ্ছে ক্রোনোলজি, অর্থাৎ সময়ের একটা পর্যায়ক্রম। থিমেটিক মানে বিষয়ভিত্তিক, যে এই বিষয়টার সঙ্গে অন্য একটা বিষয়ের রিলেশন কি, এই জিনিসটাকে বোঝায়। কম্পারেটিভ, এইখানে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে কম্পারেটিভ অ্যাপ্রোচ। এখানে কি না, বিভিন্ন সমাজ, সংস্কৃতি, ধর্ম, অর্থাৎ এই যে প্রত্যেকটা বিষয়ের অন্তর্গত সোশ্যাল স্টাডিজের মধ্যে কী আছে, হিস্ট্রি আছে, পলিটি আছে, সোশিওলজি আছে, পল সায়েন্স আছে, এই যে সমস্ত একটা জিওগ্রাফি আছে, এই সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, এদের মধ্যে বিভিন্ন রকমের যে সমাজ সংস্কৃতিগত ভেদাভেদ রয়েছে, সেইগুলোর মধ্যে এক একটার মধ্যে যে তুলনা, সেটাই হচ্ছে
কম্পারেটিভ অ্যাপ্রোচ। এখানে যেটা সঠিক অ্যান্সার হবে কম্পারেটিভ। ন্যারেটিভ মানে কোনো একটা বিষয়কে কোনো একটা স্টোরির মধ্যে দিয়ে বলা বা কোনো কিছুকে বলা, অর্থাৎ ন্যারেট করা, বর্ণনা করা। এইখানে যেটা সঠিক অ্যান্সার হবে অপশন সি। 50 এখানে বলছে যে হুইচ মেথড ইজ কনসিডার বেস্ট প্র্যাকটিস ফর অ্যাসেসিং স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ডিং ইন সোশ্যাল স্টাডিজ। অর্থাৎ সোশ্যাল স্টাডিজে মূল্যায়নের ক্ষেত্রে কোনটা সবথেকে ভালো পদ্ধতি যদি বলো, দেখো পদ্ধতির ক্ষেত্রে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট অনলি তো নেগেটিভ, আবার স্ট্যান্ডার্ডাইজ টেস্ট এটা কিন্তু একটা নেগেটিভ টার্ম। এই মিক্সড অফ ফর্মেটিভ এবং সামেটিভ, অর্থাৎ গঠনগত এবং সমষ্টিগত মূল্যায়ন দুটোর মিক্সড করতে হবে একদম, যেটাতে সিসিইতে বলা রয়েছে যে সিসির মধ্যে ফর্মেটিভ যেমন থাকবে সামেটিভও থাকবে। অপশন সি। অপশন বিটা হবে তাহলে সঠিক অ্যান্সার। সিতে বলছে দেখো সোললি রিলেইং অন ক্লাস পার্টিসিপেশন, শুধুমাত্র বলছে ক্লাসের অংশগ্রহণটাকেই গুরুত্ব দাও না, এটাও হবে না। ইউজিং হোমওয়ার্ক কমপ্লিশন রেটস, যে কে কত তাড়াতাড়ি হোমওয়ার্ক করতে পারছে সেটা দিয়ে গুরুত্ব দাও না, এর মধ্যে ফর্মেটিভ সামেটিভ দুটোই থাকবে, তাই অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নতে আসি। পরের প্রশ্ন হচ্ছে এটা, দেখবে তোমাদের 11 ডেলের উপরই একটা প্রশ্ন ছিল 3 নম্বর, আমাকে কেউ যেন পাঠিয়েছিল, স্যার এই প্রশ্নটা একটু ব্যাখ্যা করে দিন। এই প্রশ্নটা তোমাদের কাছে রয়েছে, টু টিচ দ্য ডেমোক্রেটিক প্রসেস অফ পিউপিলস, বিষ্ণুপুর এলিমেন্টারি স্কুল ডিসাইডেড দ্যাট দ্য ইলেকশন অফ ক্লাস অফিসার্স shall be patterned after the local election. Their qualification set for candidates, limited period of campaign, rule posting campaign materials, which of the following did the school use? দেখবে প্রত্যেকটা জিনিস মক পোল হয়, অর্থাৎ কীভাবে ভোট হবে, কীভাবে সাধারণ মানুষ ভোট দেবে, এই জিনিসগুলো বোঝানোর জন্য বেশ কিছু উপায় বা আগের থেকে তাদেরকে শেখানো হয় যারা ভোট নেবে, অর্থাৎ যেটাকে ট্রেনিং বলে থাকি। সেরকম এই যে অরিজিনাল যে ভোট হবে, যাই বিভিএমটাতে হবে বা ভিভিপ্যাটটাতে যে ভোটটা হবে সেটা তো আমাদের কাছে দেবে না, তাহলে আমাদের ওই জিনিসেরই অনুরূপ কোনো নকল আমাদেরকে জিনিস দেখানো হবে, দেওয়া হবে, সেগুলো দিয়ে আমরা শিখবো বা যারা ভোট নিতে যাবে তাদেরকে শেখানো হবে। এই ব্যাপারটাকেই বলা হয় সিমুলেশন। আমরা ওই যে সৌরজগতের এক্সাম্পলটা বলছিলাম, বা যে কোনো অনুষ্ঠানের আগে দেখবে আমরা রিহার্সেল করি, এই যে ব্যাপারটা, অর্থাৎ অরিজিনাল স্টেজটা আমরা পাচ্ছি না বা অরিজিনাল টেস্টটা আমরা প্রশ্নটা পাচ্ছি না, কিন্তু তার আগে আমরা একটা মক টেস্ট দিচ্ছে, তারই অনুরূপ একটা পরিবেশ সৃষ্টি করছি, সেটাই হচ্ছে সিমুলেশন। যেটাতে দেখবে 11 ডেলের যে সেকেন্ড স্টেজ ছিল ডাইরেক্ট পারপাসফুল এক্সপিরিয়েন্সের পরে কন্টিভ এক্সপিরিয়েন্স, অর্থাৎ বাস্তব জিনিসটাকেই একটা প্রতিকৃতির আকারে তুলে ধরা, এই ঘটনাটাই হচ্ছে সিমুলেশন। দেখো এখানেও সেটাই বলছে যে ভোট হবে, তো সে কীভাবে ক্যাম্পেন হবে, কীভাবে পোল হবে, এই জিনিসগুলোকেই বলছে একটা স্কুল অর্গানাইজড করছে, তাই এই ব্যাপারটাকে আমরা সিমুলেশন বলবো। অপশন বি কেউ একদিন পাঠিয়েছিল, শুনে নেবে। চলো এবার কয়েকটা এক্সট্রা প্রশ্ন রয়েছে, সোজা প্রশ্ন, প্রত্যেকে চেষ্টা করবে। কী প্রশ্নগুলো রয়েছে বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স ইজ কগনিটিভ ডেভেলপমেন্ট ইন চিলড্রেন অ্যাকর্ডিং টু জন পিয়াজেট। তোমরা অ্যান্সার করো একটু মনে মনে। আশা করছি করে নিয়েছো। দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক অফ কগনিটিভ ডেভেলপমেন্ট ইন চিলড্রেন অ্যাকর্ডিং টু জন পিয়াজেট, এখানে সঠিক উত্তর হবে ইগোসেন্ট্রিজম, অর্থাৎ অপশন বি, আত্মকেন্দ্রিক চিন্তন। এই কথাটার কথা বলেছে। মোরাল রিজনিং কোহলবার্গ বলেছে। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের কথা এইখানে আসছে না, যদিও ভাইগোডস্কি তত্ত্বে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন পাবো, বা চমস্কির সেখানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন পাবো। সোশ্যাল লার্নিং এটাও ভাইগোডস্কি বলেছে। তাই এইখানে যেটা সঠিক আনসার হবে ইগোসেন্ট্রিক চিন্তন, বা সেই যে আমরা দেখেছিলাম যে অন্যের দৃষ্টিভঙ্গি শিশু গ্রহণ করতে পারে না, সেভাবে আমার নিজেই আমি যেটা ভাবছি সেটাই ঠিক, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে ইগোসেন্ট্রিক চিন্তন। অপশন বি হলো সঠিক আনসার। নাম্বার 2, এখানে according to the Lev Vygotsky, what is the term for difference level, what a child can do independently and what they can do with help? অর্থাৎ ভাইগোডস্কি থিওরি আমরা যদি দেখি, সেখানে কি দেখব যে একটা জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট ছিল, একটা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ছিল, আর একটা বিয়ন্ড দ্য রিচ বা বিয়ন্ড দ্য লেভেল ছিল। কীরকম ব্যাপারটা, অর্থাৎ এখানে এটা ছিল তার প্রকৃত বিকাশের সীমা, অর্থাৎ এই স্তর পর্যন্ত সে নিজে জানে, এই স্তরটা পর্যন্ত কারোর হেল্প লাগবে, আর এটা তো যতই তাকে শেখানো হোক সে কিন্তু পাচ্ছে না। তো এটাই বলছে যে এই যে সে যতটা নিজে পারছিল আর অন্যের হেল্প নিয়ে যে পাচ্ছে, এই মাঝের স্টেজটাকে কী বলা হচ্ছে, বা এই যে দুটোর মধ্যে যে ডিফারেন্স, এটাই হচ্ছে জেডপিটি। প্রত্যেকে দেখবে ক্লাসে থিওরিতে বোঝানো আছে, বা যাদের এখনও পড়ানো হয়নি তাদেরকে পড়ানো হবে। তাই অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। নাম্বার 3,
নাম্বার 3তে কী রয়েছে না, হুইচ থিওরি এমফাসাইজেস দ্য রোল অফ রিএনফোর্সমেন্ট অ্যান্ড পানিশার, অর্থাৎ এই যে প্রবলক বা শক্তিদায়ী উদ্দীপক আর শাস্তি, তার মধ্য দিয়ে শিক্ষার্থীদের আচরণকে আমরা পরিবর্তন করব বা আচরণকে নির্মাণ করব, এই ভূমিকাটার কথা আচরণবাদীরা বলেছে। আমরা দেখবে এই স্কিনারের থিওরি পাবো, সেখানে রিএনফোর্সমেন্ট আর পানিশমেন্ট এই দুটোর কথা কিন্তু বলেছে। তাই এগুলো যেহেতু একটা বিহেভিয়ারিস্টিক থিওরি বা আচরণবাদী তত্ত্ব, তাই অপশন সি হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। 4. Who proposed the 8 stages of psychosocial development? সাইকোসোশ্যাল অর্থাৎ মনোসামাজিক তত্ত্বের যে 8টা স্টেজের কথা কোন মনোবিদ বলেছেন? সঠিক অ্যান্সার হবে এরিকসন। অপশন এ হবে সঠিক অ্যান্সার। নাম্বার 5. হোয়াট ইজ দ্য মেন ফোকাস অফ হাওয়ার্ড গার্ডেনার্স থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সেস? গার্ডেনারের যে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, সেখানে মূল কী বলতে চেয়েছেন তিনি? অপশান এতে বলছে দেয়ার ইজ অনলি ওয়ান টাইপ অফ ইন্টেলিজেন্স, সেখানে শুধুমাত্র একটা টাইপের ইন্টেলিজেন্স রয়েছে। ইন্টেলিজেন্স ইজ মেজার্ড বাই আইকিউ টেস্ট, দেয়ার আর মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ইন্টেলিজেন্স, আর ইন্টেলিজেন্স ইজ ইনহেরিটেড। দেখো এইখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সিটা। প্রথম অপশানটা দেখি, দেয়ার ইজ অনলি ওয়ান টাইপ অফ ইন্টেলিজেন্স, না, সেখানে 7টা বা 8টা টাইপের ইন্টেলিজেন্স রয়েছে, তাই এটা ভুল। তিনি কিন্তু আইকিউর মধ্য দিয়ে ইন্টেলিজেন্টকে বুদ্ধির পরিমাপ করবে এটার কথা তিনি বলেননি, এই ধারণাটাকে তিনি সমালোচনা করেছিলেন, তাই এটা তো ঠিক হচ্ছেই না। ইন্টেলিজেন্স ইজ ইনহেরিটেড, শুধুমাত্র যে বংশগতি সূত্রই আমরা বুদ্ধিটা পেয়ে থাকি এমনটা নয়, এটা অর্জিতও কিন্তু হতে পারে, সেটার কথাও তিনি কিন্তু বলেছেন, তো এটাও হচ্ছে না। দেয়ার আর মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ইন্টেলিজেন্স, অর্থাৎ স্বাধীন, সেখানে অনেকগুলো টাইপেরই কিন্তু বুদ্ধিমত্তা রয়েছে, এই অপশন সি হবে সঠিক অ্যান্সার। আশা করি প্রত্যেকের সমস্তগুলো বোঝা গেল। যদি কারো সমস্যা থাকে জানাবে আমাকে পার্সোনালি। আর প্রথম দিকের যে 10টা প্রশ্ন, সেখানে কোশ্চেনগুলোকে পড়বে, কোশ্চেনের ব্যাখ্যাটাকে নেবে। দাগ নাম্বারগুলো একটু উল্টোপাল্টা ছিল, চিন্তার কিছু নেই, কারণ আমি প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা করে দিয়েছি, কোনটা অপশন হবে সেটাও বলে দিয়েছি। আর তোমাদের রেজাল্টের পর তো অ্যান্সার কী দেওয়া হবে সেখানে দেখে মিলিয়ে নেবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে। এখানে শেষ করলাম।